দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, করেছো? শুরু করলাম, দাঁড়াও সবাই আসুক। ঠিক আছে, ওই কাকুরটা করো ছোট্ট। আমি যখন বলবো তখন তুমি শুরু করবে। হ্যাঁ, কি বলছো? আমি যখন বলবো তখন তুমি শুরু করবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাপি সানডে। সকল গুরুজনদের চরণে আমার শাশ্বত প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ফিরে এলাম আগের লাইভের পরে, কারণ আগের লাইভটাই ছিল অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট পড়েছি, তোমাদের সাথে কথা বলেছি। এখন মানুষ কিভাবে আমাকে ভালোবাসেন, সেদিনকে তোমাদের লাইভে আমি রাতের বেলায় চিৎকার করতে করতে বলছিলাম যে কত মানুষ আমাকে নিয়ে গান বেঁধেছেন। তো তেমনই দেখো, যেটা আমি মিথ্যে তো কিছুই বলি না, সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, আর সবসময় সত্যিটাই বলি। কারণ মানুষকে মিথ্যে বলে দুদিন আটকানো যাবে, তারপরে আর আটকানো যাবে না। মানুষ অন্তর থেকে যেমন ভালোবাসে, সবাই না ভালোবাসতে পারুক, কিন্তু কিছু মানুষ যারা ভালোবাসেন তাদের জন্যই আমার চলার পথটা এত মসৃণ এবং আলোয় আলোকিত। তো সেই কারণেই আমি আজকে দেখো আড্ডা চলে, আমরা বেশ কথা বলছিলাম, এ কথা সে কথা হতে হতে হঠাৎ করে মুন্নিদি একটা কবিতা লেখা পাঠিয়েছে। তুমি শ্যামশ্রী ম্যামনির অনেক বয়স, ঠিক আছে, মিষ্টি বোনের সাথে, মানে মিষ্টি চ্যাটার্জি আর হলো কি ওই মুন্নিদির সাথে, মুন্নিদির ভাগ্য হয়েছে আর মিষ্টির ভাগ্য হয়েছে শ্যামশ্রী মামুনিকে দেখার জন্য। আমার ভাগ্য এখনো হয়নি। একটা মানুষ সারা দিন আমার জন্য ওয়েট করে, সেদিনকে আমি যেতে পারিনি, ঠিক আছে, ওই বৃদ্ধাশ্রমে। সেদিনকে আমি একটা কেসে ছিলাম। যাই হোক, জীবনে অনেক কিছুই, বললাম না ভালো মুহূর্ত আমার জীবনে নেই, আমি অনেক কিছুই ত্যাগ করেছি, ত্যাগের মধ্যে দিয়ে এইভাবে কর্ম করে যাচ্ছি। তো যাই হোক, আজকে তোমাদের সামনে এই যে মামনির এইটুকুই শোনাবো, এইটুকু লাইভটা আমি এখানে রাখবো, কারণ যাতে সবাই যেন মন দিয়ে তোমরা শুনতে পারো মানুষ কিভাবে মানুষকে ভালোবাসতে পারে। এই সমাজেই দেখছি একটা মানুষ একটা মানুষের ক্ষতি করছেন, এই সমাজেই দেখছি একটা মানুষ একটা মানুষকে ফেলে দিচ্ছেন, এই সমাজেই আমরা দেখছি একটা মানুষ একটা মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, এই সমাজেই আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ তার পরিবারকে নিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন, এই সমাজেই দেখছি একটা ভালো মানুষকে কিভাবে কালিলিপ্ত করা হচ্ছে। ঠিক তেমন, আমি আমার কথা বলছি না, এই সমাজে আমরা দেখছি প্রতিনিয়ত প্রতিদিন। ঠিক তেমনই এই সমাজেই দেখছি আমার জীবনে, এবার এলাম আমার জীবনে। তো আমি আপনাদের ঘরের মেয়ে বাবলি, সবসময় বলি, তো আমার জীবনে যা আমি পেয়েছি, আমার মনে হয় আচ্ছা আচ্ছা মানুষ হয়তো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সব জিনিসগুলো পায়নি, বা সেই ভালোবাসা সেই আশীর্বাদ উপলব্ধি করতে পারেননি, যে কারণেই হয়তো অনেক দূরে গিয়েও বারবার ছুটে চলে আসি তোমাদের ডাকে, তোমাদের টানে, ভালোবাসার টানে, আশীর্বাদের টানে, সেই কারণেই হয়তো ছুটে চলে আসি। হ্যাঁ, আমি কিছু পাই না পাই, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি কিন্তু অগুন্তি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ কুড়িয়ে নিতে পেরেছি। এবং যারা আমার পাশে রয়েছেন, দেখুন, ভালোবাসে আর যারা আশীর্বাদ করে তারা কিন্তু কেউই আমার পাশ থেকে কখনোই যাবে না, তারা কখনোই দেখবে না আমার মেয়ের মাথায় তেল আছে কি তেল নেই, বা আমার বোনের মাথায় তেল আছে কি তেল নেই, বা আমার দিদির মাথায় তেল আছে কি তেল নেই, কখনোই দেখবে না। সবসময় তারা সুসময়ে যেমন থাকে তেমন অসময়েতেও তারা থাকবেন আমাকে ঘিরে, এবং আমাকে আগলে রাখার চেষ্টা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন। ঠিক তেমনই শ্যামশ্রী মামনি আজকে একটা কবিতা লিখে পাঠিয়েছেন, একজন বয়স্ক মানুষ, তিনি আমি মামনি বলে রাখি, ঠিক আছে, আমার মাতৃ সমতুল্য। আমি আমার মাকে হারিয়ে প্রচুর মায়ের ভালোবাসা পেয়েছি, তো আমি সেটাই আপনাদেরকে শোনাবো। উনি কি ভয়েস করেছেন, আর আমাকে তো কেউ পায় না ফোনে, না মেসেঞ্জার, না হোয়াটসঅ্যাপে, তো সেই কারণে মুন্নিদি আর কোয়েলের কাছেই সবাই সবকিছু পাঠায়, ভালোবাসাগুলো তাদের কাছেই ব্যক্ত করে, আর তাদের মাধ্যম দিয়ে আমার কাছে বার্তাগুলো পৌঁছায়। তখন যেন মনে করি যে না, আমার সব দুঃখ দূরে চলে যায়, সব আঘাত মুছে যায়, দিয়ে মুছে গিয়ে আবার নতুন করে সিদ্ধারা সোজা করে, ঠিক আছে, মাথা উঁচু করে আমি দাঁড়িয়ে থাকি। আবারও তখন আবার চোখের জলটা মুছে আবারও মনে হয় যেন না,
আমি এই জগৎ থেকে এত ভালোবাসা পেয়েছি মানুষের জন্য। দু একটা মানুষ খারাপ হতেই পারে, তাদের জন্য কেন আমি আজকে এই কর্মজগৎ থেকেই বা বিদায় নেব, বা তোমাদের কাছ থেকেই বা কেন বিদায় নেব? তাহলে আমার বিদায় নেওয়াটা আমার স্বার্থপরতা হয়ে যাবে। তার জন্য আমি কখনোই চাই না যে তোমাদেরকে আঘাত করতে। তোমরা যতদিন আমাকে ভালোবাসবে ততদিন আমি তোমাদের পাশে আছি, থাকবো, তোমাদের সাথে আছি, চলবো একসাথেই। আর যেদিনকে দেখবো যে না, শয়ে শয়ে মানুষ বলছেন যে বাবলি তুমি বিদায় নাও, সেদিনকে আমি অবশ্যই বিদায় নেবো, কথা দিলাম। আমি কখনোই বলবো না আমার কাছে চেয়ারের কোনো মূল্য নেই, আমার কাছে হলো কি মানুষের মূল্য বেশি। কেননা অনেক মানুষ বসে রয়েছেন যারা অনেক বড় বড় চেয়ারে রয়েছেন, তাদের যে ভালোবাসাটা আমি পাচ্ছি, তাদের যে আশীর্বাদটা পাচ্ছি, এটাই আমার কাছে সব থেকে বড় অ্যাসেট। দেখুন, ব্যাংক ব্যালেন্স, টাকা, গাড়ি, বাড়ি এসব কিছু নয়, এটা তো সাময়িক। এটা নিজের ভালো থাকার জন্য, একটু বিলাসবহুলভাবে চলার জন্য, একটু ভালো মন্দ খাওয়ার জন্য, সেটুকু। কিন্তু এটা জীবন নয়। জীবন বলতে এটাই, জীবন বলতে ভালোবাসার আশীর্বাদ করানোর যে নেশায় ছুটে বেড়াচ্ছি আমি, এটাকে আমি জীবন বলে মনে করি। যে যুদ্ধ করছি প্রতিদিন প্রতিনিয়ত, এখনো যুদ্ধ করতে যাচ্ছি অন্যের সংসার জোড়া লাগাতে, এই যুদ্ধটাকে মনে করছি যে না, এটা আমার একটা অ্যাসেট। মানুষ বিচিত্রময়, মানুষ মুখোশধারী, মানুষ রং বদলাবে গিরগিটির মতো। তাই বলে কি সবাই যদি রং বদলাতো তাহলে তো আমি ফিরতামই না। সবাই যদি রং বদলাতেন তাহলে তো আমি ভালোবাসাই পেতাম না। সবাই যদি রং বদলাতেন তাহলে আমাকে নিয়ে কেউ গানও লিখতো না, কেউ কবিতাও লিখতো না। ঠিক আছে, বহু মানুষ এরকম আমাকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, অনেক গান বানিয়েছেন, অনেক মনের ভাষা ব্যক্ত করেছেন। তো আমি আজকে আপনাদের সামনে শোনাবো শ্যামশ্রী মামনি কি লিখেছেন এবং কি বলে পাঠিয়েছেন। তো ওটাই মুন্নিদের কণ্ঠে শোনাবে। আর শ্যামশ্রী মামনি কি বলেছে ওটা ভয়েস রেকর্ডটা শোনাবে। বলো মুন্নিদি, শোনাও। হ্যাঁ, দাঁড়াও, ওই ভয়েসটা আগে শোনাও মামনির। দেখো তো শুনতে পাচ্ছ? ওই না, শোনাও। দাঁড়াও, এক মিনিট। কি থাকবে, কিচ্ছু যাবে না সঙ্গে, এইটুকুই যাবে সঙ্গে। এক মিনিট। জীবনে চাওয়া পাওয়া আর কি পেলাম আর কি দিলাম। শোনো, হ্যাঁ বলো। বাবলিকে পাঠাও, তাহলে আমার ভালো লাগবে। আমি কি শিখেছিলাম, সত্যি এত ভালোবাসি, সেই আবেগ থেকে আমার এটা এসেছে। যদি পাঠাও, খুশি হব। শুনতে পেয়েছো তো? না, তুমি শঙ্করকে পাঠাও তো। হ্যাঁ, শঙ্করকে পাঠাচ্ছি। শঙ্করকে পাঠিয়েছি। পাঠিয়েছো? হ্যাঁ, ওটা শোনাও তো, এখানে খুব আস্তে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি, দাঁড়াও। শোনো তো, দাও তো। দাঁড়াও, ভয়েস পাঠাওনি তো? হ্যাঁ, ভয়েস পাঠিয়েছি। আসেনি। কি বলো? দাঁড়াও, আবার পাঠাচ্ছি। দেখো, এটা তো মেসেজের ইয়ে হবে। দেখো পাঠিয়েছি। হ্যাঁ, ব্লুটুথে শোনাচ্ছে। যদি বাবলিকে পাঠাও তাহলে আমার খুব ভালো লাগবে। হঠাৎ খুব আবেগে লিখে দিলাম, শুনতে পাচ্ছ? দেখো তো। সত্যি এত ভালোবাসি, সেই আবেগ থেকে আমার এটা এসেছে। যদি পাঠাও আমি খুব খুশি হব। ঠিক আছে, জানাবে পাঠিয়েছি। মামুনি আবেগ থেকে লিখেছে, তাই মুন্নিদিকে বলেছে। এই কবিতাটা বাবলির উদ্দেশ্যে লিখেছি। যদি বাবলিকে পাঠাও তাহলে আমার খুব ভালো লাগবে। হঠাৎ খুব আবেগে লিখে দিলাম, একে সত্যি এত ভালোবাসি, সেই আবেগ থেকে আমার এটা এসেছে। যদি পাঠাও আমি খুব
হব। ঠিক আছে, জানাবে পাঠিয়ে। হেসে যাচ্ছে কেন? এমনই বলো এবার তুমি। মাইক বাজে এখানে, ফোন ধরছো। আমি তো ওটাই বুঝতে পারছি না, তোমার ফোনটা দাও না। এবার ঠিক আছে, এবার বলবো। দাঁড়াও, আমি মাইকটা শঙ্করের মাথায় বাজছে, আর আমি আমার এইখানে পায়ের কাছে ভাবছি মনে স্পিকার বাজছে। যেটা বাবলির উদ্দেশ্যে লিখেছি, যদি বাবলিকে পাঠাও তাহলে আমার খুব ভালো লাগবে। হঠাৎ খুব আবেগে লিখে দিলাম, একে সত্যি এত ভালোবাসি, সেই আবেগ থেকে আমার এটা এসেছে। যদি পাঠাও আমি খুব খুশি হব। ঠিক আছে, জানাবে পাঠিয়েছি। ওই মামুনির ভয়েসটা শোনালাম, বলো এবার তুমি। তুমি পড়ো, সুন্দর করে ধীরে ধীরে পড়বে, যাতে মামুনি শুনে খুব খুশি হয়। আচ্ছা, মিষ্টি তুমি, মিষ্টি মুখ, মিষ্টি মধুর হাসি, সত্যি বলছি তোমায় আমি বড্ড ভালোবাসি। তোমার কথার ভক্ত আমি, তোমার সহজ মন, কথা বলার সহজ ভাষা, মুক্ত করা মন, কঠিন কথা সত্যি তুমি সহজ করে বলো। তোমার কান্না আমায় তুমি কঠিন করে তুললো। সমাজসেবী সত্যি তুমি গর্ব করে বলি। মনের মাঝে তুমি আমার একান্তই বাবলি। দীর্ঘ লড়াই করে তুমি সবার কাছে প্রিয়। সত্যি বলছি তুমি আমার কতখানি প্রিয়। কবে তুমি ধরা দেবে আমার মনি কোঠায়, এই আশায় বসে আছি তোমায় পাবার আশায়। ঠিক আছে, আর একবার পড়ো। আবার অন্তর দিয়ে রিয়েলাইজ করছি। ও পড়ো। মিষ্টি তুমি, মিষ্টি মুখ, মিষ্টি মধুর হাসি, সত্যি বলছি তোমায় আমি বড্ড ভালোবাসি। তোমার কথার ভক্ত আমি, তোমার সহজ মন, কথা বলা সহজ ভাষা, মুক্ত করো মন। কঠিন কথা সত্যি তুমি সহজ করে বলো। তোমার কান্না আমায় তুমি কঠিন করে তোলো। সমাজসেবী সত্যি তুমি গর্ব করে বলি। মনের মাঝে তুমি আমার একান্তই বাবলি। দীর্ঘ লড়াই করে তুমি সবার কাছে প্রিয়। সত্যি বলছি তুমি আমার কতখানি প্রিয়। কবে তুমি ধরা দেবে আমার মনি কোঠায়, এই আশাতে বসে আছি তোমায় পাবার আশায়। খুব তাড়াতাড়ি দেখা হবে মামুনি, আমি দেখা করব, অবশ্যই দেখা কারণ করবো। হচ্ছে মামুনি, আমি একটা কথা বলতে চাই। বলো। এখানে তুমি যে বলেছো না মিষ্টি তুমি, মিষ্টি এবং মিষ্টি, তো তোমায় আমি বড্ড ভালোবাসি, আমি জায়গায় হবে আমরা। কেমন হিংসুটে দেখো, লিখছো তুমি। মানে তোমার মনের কথাটা আমাদের সবারই। কে কে এগ্রি করো সবাই লিখে জানাও কমেন্ট বক্সে। ঠিক আছে, এটা আমি একটু আমাদের করেও পড়ছি। হ্যাঁ, মিষ্টি তুমি, মিষ্টি মুখ, মিষ্টি মধুর হাসি, সত্যি বলছি তোমায় আমরা বড্ড ভালোবাসি। তোমার কথার ভক্ত আমরা, তোমার সহজ মন, কথা বলা সহজ ভাষা, মুক্ত করো মন। কঠিন কথা সত্যি তুমি সহজ করে বলো। তোমার কান্না আমাদের তুমি কঠিন করে তোলো। সমাজসেবী সত্যি তুমি গর্ব করে বলি, সবাই গর্ব করে বলি। মনের মাঝে তুমি আমাদের একান্তই বাবলি। দীর্ঘ লড়াই করে তুমি সবার কাছে প্রিয়। সত্যি বলছি তুমি আমাদের অনেক অনেকখানি প্রিয়। কবে তুমি ধরা দেবে আমাদের মনি কোঠায়, এই আশাতে বসে আছি তোমায় পাবার আশায়। মামুনি সরি আমাদের করে দেওয়ার জন্য ওটা।
ঠিক। তো দারুণ দারুণ হয়েছে। আমি মামুনিকে একটা কথাই বলবো যে মামুনি, আমি অবশ্যই তোমার সাথে দেখা করব, ঠিক আছে? মানে আমার তো এখন মুখ দিয়ে আর ভাষাই বেরোচ্ছে না, জানোই তো। তবে এক্ষুনি দেখো চোখে জল চলে পুরো এসছে। অন্তর ছুঁয়ে গেছে পুরো তোমার মনের কথাগুলো। আমার কাছে তো এটা কোনো কবিতাই নয়, আমার কাছে হলো তোমার হৃদয়ের বার্তা দিয়েছো তুমি। তো তোমার হৃদয়ের বার্তা শুনে প্রত্যেকেরই হৃদয়ে গিয়ে টাচ করেছে, মানে স্পর্শ করেছে। আর শুধু একা স্পর্শ করেনি কিন্তু এই কথাগুলো। হয়তো লেখাটা আমাকে নিয়ে, তোমার মনের ভাষাটা হয়তো তোমার সন্তানকে নিয়ে, কিন্তু প্রত্যেকেই যারা আমাকে ভালোবাসেন তাদের কিন্তু তুমিও মনের মণিকোটাই মানে জায়গা করে নিয়েছো তোমার এই বার্তা পৌঁছে। এটা আমার উপলব্ধি, আমি বললাম। জানি না কে কে তোমার মনের মণিকোটায় জায়গা দিল, তবে দেবে তো বটেই। একটা মানুষও, এতজন মানুষ রয়েছেন, একটা মানুষও হয়তো তোমাকে অবশ্যই মনের মণিকোটায় জায়গা দিয়ে ফেলবেন তোমার এই বার্তা শুনে। আর লাস্ট লাইনটা আমার মানে মন ছুঁয়ে গেছে, যেটা হলো তুমি কবে দেখা করব আমি, তাই না? আমি তোমার সাথে অবশ্যই দেখা করব, খুব তাড়াতাড়ি দেখা করব। একটু গরমটা কমুক। আর এই বয়সে এসেও যে তোমরা পেন ধরেছো, পেনের কালি দিয়ে লিখতে শুরু করেছো, সাদা কাগজ ভরে দিচ্ছ, সেটাই কি আমার কাছে অনেক বড় পাওয়া নয়? এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। কে কি বলছে, কে কি করছে আমি জানি না, তবে আমি কিন্তু তোমাদের কাছ থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু পেয়েছি। তো অবশ্যই নিজেকে, তোমাদেরকে এত কষ্ট দিয়ে আমি তার জন্যই তো ফিরতে পারিনি, এবং আমি চাইবো যে নিজেকে একটুখানি পরিবর্তন করে তোমাদের যাতে এভাবে কষ্ট না দিতে হয়। এই শেষ জীবনটুকুতে তোমরা যেন তোমাদের মুখে যেন হাসি ফুটিয়ে রাখতে পারি সব সময়, এবং তোমাদেরকে সুস্থ রাখতে পারি। তো আমি জানি যত বয়স বাড়ে তত যেন মানুষ যদি হাসি খেলে থাকে তাহলে মানুষের আয়ু আরো বাড়ে। আর মানুষ যত টেনশনে মানে ডিপ্রেশনে চলে যায়, মানুষের আয়ু তত কমতে থাকে। তো আমি জানি, দেখো, তোমাদের হয়তো সংসারে কোনো জ্বালা যন্ত্রণা নেই, তোমাদের সংসারে হয়তো কোনো অশান্তি নেই, তোমরা সবাই সবার মতো ভালো আছো, না আছে খাওয়া পড়ার অভাব, না আছে ভালোবাসার অভাব, কিছুই নেই হয়তো। কিন্তু কোথা থেকে যেন তোমরা কোথা থেকে দূর দূরান্ত থেকে আমাকে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে তোমরা যে এইভাবে আমাকে সন্তান স্নেহে আগলে রেখেছো, যারা সিনিয়র সিটিজেন তাদের উদ্দেশ্যে বার্তা এটা। তাই জন্য তোমরা বললাম, কারণ অনেক মায়ের সান্নিধ্যেই রয়েছি, অনেক মায়ের ভালোবাসা, তাদের আশীর্বাদের ছত্রছায়ায় রয়েছি। তো সেই কারণেই বলছি, তো তোমাদের মতো যারা রয়েছো বা রয়েছেন তাদের জন্য আমার একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, যেন আমি একটুখানি মানুষের মতো মানুষ হয়ে তোমাদেরকে শেষ জীবনে যেন তোমাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকুই। আজকে আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ, এর আগেও তোমার একটা মানে ফোনের কথা আমার কানে বাজে যে বাবলি তুমি কি আর আমাকে একটু দেখা দেবে না? কোন সময় মরে যাব, হয়তো তোমার সাথে দেখাই হবে না। তো ওই জন্যই আর একজনও এই কথাটা বলেছিল। ঠিক আর একজনও এই কথাটা বলেছিল, তার নামটা আগে নিতে বাধ্য হচ্ছি, সমরায় মামুনি। তিনিও আমাকে এক সময় এরকম করে ফোনে বলেছিলেন যে আমি কি তোকে নিজে হাতে একটু রান্না করে খাওয়াতে পারবো না? আমি বেঁচে থাকতে কি তুই একটু দেখা দিবি না? ছুটে গেছিলাম। তারপরে অনেক আঘাত পেয়েছি, সেটা সমাজে সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন। তো যাই হোক, আমি তাকে মামুনির নজরেই দেখি। তিনি আমার সাথে যাই করুক না কেন, আমি সবসময় তার ভালোই চাই এবং ভালো চাইবো। ঠিক তোমাদেরও আমি চাই যে তুমি যখন বলেছো, আঘাত পেলেও আমি আবারও ছুটে যাব, অবশ্যই দেখা করব তোমাদের সাথে। আর একটু গরমটা কমুক, ঠিক আছে? সবাই মিলে এক জায়গায় একত্রিত হব, সেদিনকে খুব মজা করব, খুব আনন্দ করব। আর সেদিন আসছে, এবং তোমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে
নির্দ্বিধায়, ঠিক আছে, কিছুক্ষণ মানে কিছু মুহূর্ত সকলে আমরা একসাথে কাটাতে পারি সেই ব্যবস্থা আমি অবশ্যই করব, আর খুব তাড়াতাড়ি করব। খালি এই রোদ গরমটা যাক, তোমরা অসুস্থ হয়ে পড়বে এই গরমে। তো তুমি প্রণাম নিও, খুব ভালো থাকো, আমার আয়ু তোমাকে দিক ঈশ্বর। তোমাদের মতো মানুষ আছে বলেই হয়তো এখনো চন্দ্র সূর্য উঠছে, ঠিক আছে, এই দূর সূর্য উঠছে আর অস্ত যাচ্ছে এবং চাঁদ উঠছে। তো আমার মনে হয় যে ঈশ্বর আছেন মানুষের মধ্যেই। তো অবশ্যই আমি আছি তোমাদের মনের মণিকোটায়, এবং তোমরাও আমার মনের মণিকোটাতেই রয়েছো। হ্যাঁ, শ্যামশ্রী সেনগুপ্ত, ঠিক, উনি অনেক বয়স গো, ঠিক আছে। রীনা মিত্র দি, তারপরে ইনার অনেক বয়স, তারপরেও এনারা ছুটে ছুটে দেখা করতে এসে সারাদিন কাটিয়ে চলে গেছে অপেক্ষা করে। খুব হ্যাপি ফ্যামিলি, তারপরেও যে আমার জন্য এভাবে কলম ধরবে বৃদ্ধ বয়সে এসে, এবং এইভাবে যে অন্তরের ভাষা ব্যক্ত করবে কখনোই ভাবতে পারিনি। এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি, এর থেকে আর কিছু চাওয়া পাওয়া নেই। শত দুঃখ শত কষ্ট এইগুলোতে মুছে যায়। তো আমি ওই জন্যই বলি, আমি হাজারো কষ্টের মধ্যে মানে মানসিক কষ্টে মানে থাকি, কিন্তু যখন তোমাদের ভালোবাসা পাই তখন সবকিছু ভুলে যাই, যে আবার নতুন করে পথ চলার চেষ্টা করি, ঠিক আছে। জানি না মামুনি এখানে আছে কিনা, মামুনি নেই মনে হয়। মুন্নিদি বলো। মামুনিকে বলো তো একটু ফোন করতে আমায়। এই তো কমেন্ট লিখেছে, আমি খুব খুব খুশি এটা পড়া হয়েছে বলে। সত্যি আমি আমার লিখেছি, এটা আমাদের হবে, সরি, আমাদের আদরের ভালোবাসার বাবলি। আরে মামনি, তুমি তোমার কথা মানে তোমার ফিলিংসটা লিখেছো, কিন্তু তোমার ফিলিংসটা আমাদের সবার ঘরে ঘরে, মানে যারা বাবলিকে সত্যিকারের মন থেকে ভালোবাসে তাদের জন্য বলছি, তাদের ঠিক এই জিনিসটাই মনে হয়। তুমি আমাদের সবার মনের কথাটা মানে তুমি তোমারটাও লিখেছো, এবং আমাদের গুলো মানে যেন মনে হচ্ছে আমরাই বলছি। তোমার কবিতাটা পড়তে পড়তে এই ফিলিংসটা আমার পড়তে পড়তে মনে হয়েছে। আর মামনি, তুমি তো দেখছো, তুমি একটু বাবলিকে ফোন করো। হ্যাঁ, ফোন করো মামুনি, তোমার ফোন হয়ে গেলে আমি লাইভটা কেটে দেবো। হ্যাঁ, আমি তাহলে কাটছি। হ্যাঁ, তুমি মামুনিকে বলো ফোন করতে। হ্যাঁ হ্যাঁ। এই ফোনটা চার্জ হচ্ছে কেন? মামুনি 8001টা ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জার আনতে ভুলে গেছি। তো তুমি 825038 এটাই কল করো। হ্যাঁ মামুনি। হ্যাঁ, তুমি যে আমার কি প্রিয়, আমি তোমায় কি বলবো, আমার মনে হচ্ছে কবে তোমাকে জড়িয়ে ধরে আদর করব। আমার মানে আমি আর পাচ্ছি না, কতদিন মানে তোমাকে না দেখলে আমার মানে মনটা একদম কি বলবো, আমি মানে আবেগে একদম ভেসে যাচ্ছি। এত কষ্ট হচ্ছে তোমাকে দেখলে, আমার মানে জড়াতে ইচ্ছে করছে। যখনই দেখি, দেখা তো তোমার পাওয়া যায় না, সত্যি তুমি খুব ব্যস্ত, একটু খুব তাড়াতাড়ি দেখা করবো। তুমি তোমার মনের ভাষাটা ব্যক্ত করেছো এত সুন্দরভাবে, আমি তো মানে কি বলবো। এটা এই লেখাটা তোমার হাতের? হ্যাঁ, এটা বাদিয়ে রাখবো। আমার হাতে হঠাৎ তোমার এত মানে তোমার কি বলবো, তোমাকে নিয়ে আমি ভীষণ মানে মানে তোমাকে যে কি ভালোবাসি তুমি মানে বুঝতেই মানে পারবে না। আমি তো সবাইকে বলি আমার মা বাবার পর হচ্ছে ডাবলি ইসলাম, তা ওরা সব আমার ছেলেমেয়েরা সব হাসাহাসি করে।
তা হঠাৎ আমি বসে আছি আজকে, আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আচ্ছা তারপরে হঠাৎ তোমার কথা মনে পড়লো, আমার আবেগে তোমার এই মানে এসে গেছে আর কি, এই জিনিসটা এসে গেছে, এটা লিখলাম আর কি। আচ্ছা, আমি এটা বাদিয়ে রাখবো, মুন্নিদি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা আমি সাথে সাথে মুন্নিকে আর কোয়েলকে পাঠালাম, কারণ তোমাকে তো আমি ফোন করেছিলাম, তুমি তো ব্যস্ত থাকো, পাই না। আমি তাই ওদেরকে রিকোয়েস্ট করলাম তুমি একটু পাঠাও বাবলিকে, তোমার ওদেরকে বললাম আর কি। ও, আর উনি এত সুন্দর ভাবে পড়েছে, মানে আমার মানে সার্থক হয়েছে লেখাটা মনে হলো। আর তুমি তো পড়েছই। আরে আমি তো প্রথমে পড়ছিলাম, আমি ভেবেছি মুন্নিদি পাঠিয়েছে, বুঝেছো? মুন্নিদি তো আচ্ছা। মাঝের মধ্যে এরকম দুষ্টুমি করে, তো হ্যাঁ। আমি জানি যে মুন্নিদির দ্বারা এগুলো সম্ভব, তার জন্য আমি তো ওগুলো পড়ছিলাম। এবার এই রোদের আলোয় না কিছু দেখা যাচ্ছে না লেখাগুলো, হ্যাঁ হ্যাঁ তো অন্ধকার, যতই লাইট বাড়িয়েছে তাতেও দেখা যাচ্ছে না, তো একটু ঠিক করে পড়তে পারছি না। তারপর আমাকে শঙ্কর বললো যে হ্যাঁ। লেখাটা মুন্নিদি লেখেনি, লেখাটা আমি লিখেছি। তা আমি আবার হাসলাম, আমি তার মানে কি সত্যি কি লেখাটা কি অন্য কেউ লিখেছে, একবার মনে ডাউট হলো, ঠিক আছে। তারপরে কি মনে হলো, আমি মুন্নিদিকে ফোন করলাম, তারপরে মুন্নিদি বলছে কি, আরে ওটা আমি লিখিনি, ওটা শ্যামশ্রী মামুনি লিখেছে। হ্যাঁ হ্যাঁ, হুম, আমি ওটা অফিসে বাঁধিয়ে রাখবো। তোমাকে যে আমি কি ভালোবাসি না, আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো আমি, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, এত ভালোবাসি তোমাকে। কিন্তু ওই দুঃখ দেখা হচ্ছে না। ঠিক আছে, গরমটা পড়ুক, একদিন তো অবশ্যই অবশ্যই দেখা করবে তুমি আমার সাথে, আমি দেখা করবো তোমার সাথে। একদম একদম। হ্যাঁ আমি এই গরমটা একটু কমলেই মামুনি হ্যাঁ, সবাই হ্যাঁ। মিলে আমরা একটা প্রোগ্রাম করব, সেটা হল প্রোগ্রাম, ঠিক আছে? হল প্রোগ্রামে তাহলে সবাই থাকলে কি হবে, এখানে ওখানে এ আসবে ও আসবে, ওই চিঠি চুটি থাকতে হবে সবার না। সাথে সবার পরিচয় হবে, একটা ভালো লাগবে বেশ হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। আর তোমাকে জড়িয়ে ধরে আদর করবো, চুমুতে ভরিয়ে দেবো। ঠিক আছে, হুম, জানো জিনিস শোনো। চুমুটা আমি এখনই নিয়ে নিয়েছি। মানে মুন্নিকেও তো ভীষণ ভালোবাসি, গোল্লা গোল্লা। আর কোয়েলের সাথে তো কথার মিষ্টতা, তো আমার কোয়েলকে ভীষণই ভালো লাগে। সব আমার দেখা হবে, কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে। বড্ড একটু দেরি গরম হয়ে যাচ্ছে না? সত্যি দেরি হয়ে যাচ্ছে মামুনি। আমি এই হ্যাঁ। গরমটা গেলেই আমি আর কোন রকম এই কোনো দিকে মাসটা তাকাবো যাক, না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ভালো আছে। থেকো, হ্যাঁ, প্রণাম নিও। তুমি ভালো থেকো, কেঁদো না, কাঁদলে আমার বুকটা ফেটে যায়। তোমার লেখা তো আমাকে কাঁদিয়ে দিল, আমি কি করব? না, না, আমি আবার পড়তে বললাম মুন্নিদিকে, যে অন্তর থেকে লেখার লাইনগুলোকে উপলব্ধি করছিলাম। আমার ভেতর থেকে মানে আসে কবিতা, আমি লিখি, কিন্তু এটা ভেতর থেকে হঠাৎ মানে এই 10 মিনিটে লাগিয়ে নিয়ে এসে গেছে আর কি। আচ্ছা, একটা পাঠাবো না, কি ভাববে আর না, পাঠিয়ে দিই। না যা না, হোক হবে। এটা আমার জীবনে একটা অ্যাসেট গো। হ্যাঁ, সেটাই। মানে যে পাই সেই জানে, সবাই তো এটার মূল্য বুঝবে না, না সবাই ভাববে হয়তো লেখা কবিতা, কিন্তু আমার মানসিকতা হলো কি, এটা আমার একটা অ্যাসেট, মানে সম্পত্তি বলতে পারো সারা জীবনের, ঠিক আছে? আর আমি এটা বাঁধিয়েই রাখবো অফিসে, হুম, তোমার লেখাটা, ঠিক আছে? ভালো লাগলো, তুমি আমার আদর নিও। জড়াবো কবে জানি না, ভগবান কবে দেবে তোমাকে জড়াতে। আর বেশি দিন নেই, খুব জোর আর 1 থেকে 1.5 মাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, চলো, ঠিক আছে। টাটা, টাটা। প্রণাম নিও। হ্যাঁ হ্যাঁ, টাটা। Okay. ভালোবাসা রইলো। ঠিক আছে মামা, আমার প্রাণ ভরা ভালোবাসা তোমাকে আমি দিলাম। নিলাম আমি মাথা পেতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রাখি। হ্যাঁ হ্যাঁ, রেখো। কোথা থেকে সময় কেটে গেল বুঝতেই পারলাম না, কত ঘন্টা সময় কেটে গেল। যাই হোক, আমি এই লাইভটাই আর বড় করব না। সবার কমেন্ট আমি দেখেছি, যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, অনেক শ্রদ্ধা তোমাদের উপর, তোমাদের প্রতি আমার। তোমরা যেভাবে আমাকে আগলে রেখেছো এইভাবে আগলে রেখো, এইভাবে ভালোবাসা দিও। ঠকাবো না এইটুকু বলতে পারি, চোখে ধুলো দেবো না এইটুকু বলতে পারি। ববিদি, তুমি লেট, আমি বুঝতে পেরেছি তুমি যদিও মানসিকভাবে এখন একটুখানি বিভ্রান্ত আছো, তো জেঠুমনি কেমন আছে একটু জানিও তুমি কমেন্টে। আমি তোমার কথা বলছিলাম, তোমার কথা, স্বাগতার কথা,
দোলা দত্ত, এই নো স্টিকার, নো স্টিকার কমেন্ট। দোলা, আই লাভ ইউ লিখতে হবে দোলা। আই লাভ ইউ লিখতে হবে দোলা। অনেক অনেক ভালোবাসা। স্বাগতা, ওই তো স্বাগতার কথাও বলছিলাম। এ ববি দিয়া স্বাগতা একই সাথে চলে এসেছো না? স্বাগতা, তোমাকে অনেক অনেক ভালোবাসা স্বাগতা। রিয়া, মিশু কেমন আছে দিদি ভাই? আছে গো, চলে যাচ্ছে। বাবা বাবা তো সবসময় ভালো থাকে বলে, কিন্তু আমি তো জানি যে ভালো নেই, ঠিক আছে? উনি সবসময় বলবেন যে আমি ভালো আছি। টুইসডে ট্রাস্টেড ইউ পাবলিদি। হ্যাঁ, আমিও তোমাদেরকে ভীষণ বিশ্বাস করি, তোমরাও বিশ্বাস করো, এটুকুই বলবো, আর কিছু না। যাই হোক, চলো এটা ছোট্টর মধ্যেই থাক। আমি আবার পৌঁছাই যখন আমি কাজে ঢুকবো, ঠিক আছে? মানে যখন ময়দানে নামবো আর কি গাড়ি থেকে, তখন একবার ছোট্ট করে লাইভ করে তোমাদেরকে সবাইকে জানিয়ে দেব যে আমি কাজে নামলাম, ঠিক আছে? তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে তারপরে আমি কাজে হাত দেব। তোমরা ভালোবাসা দেবে, আশীর্বাদ দেবে, অবশ্যই সফল হয়ে ফিরবো। যাদের কাজ নিয়েছি তারাও যেন ভালো থাকে, আর যে কাজে যে উদ্দেশ্যে যে রওনা দিয়েছি সকলে মিলে আমরাও যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরি এবং যেন কাজে সফলতা পাই, এটুকুই আশীর্বাদ করবে। থ্যাংক ইউ পিয়ালি সরকার, লাভ ইউ বোন, লাভ ইউ দিদি, অনেক ভালো থাকো। সম্পাদা সেনগুপ্ত, ভালো থেকো, সুস্থ থেকো বোন, অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে আমার। এই তুমি প্রণাম নিও, ভালো থেকো, তুমিও অনেক ভালোবাসা নিও। অমৃতা, দিয়েই দেখছো চলে যাওয়ার সময় সবাই নতুন নতুন সব আসছো। অমৃতা, তোমাকে অনেক ভালোবাসা। মেকআপটা যে কবে করাবে কি জানি। পিঙ্কি দি, অনেক ভালোবাসা পিঙ্কি দি। পায়েল দাস, হর মহাদেব, হর মহাদেব। রুম্পা দত্ত, হর মহাদেব দিদি। অল দ্য বেস্ট বাবলি। ডিম্পি দি, থ্যাংক ইউ, তুমি প্রণাম নিও, অনেক অনেক ভালোবাসা দিদি তোমাকে। চলো টাটা, রাখছি। কতবার ফোন করেছি, কে? শর্মিষ্ঠা, কখন গো? যদি তুমি আজকে কি করেছো, এর আগে করলে আমি তো ফোন তুলিনি গো কারো। আমি প্রায় 1 মাস ধরে কারো ফোনই তুলি না, 1 মাসের বেশি। সেই রিমিদের কেস আসার আগে যে মঙ্গলবার চেম্বার হয়েছিল, সেই চেম্বারের ওদিন থেকে কত মানুষের ফোন তুলি না, অনেক অভিযোগই আছে। পুরো এখন তো সবার ফোন তুলছি। জ্যোতিকা, পিপি কেমন আছো? অর্জুন, ভালো আছি, তুমি ভালো আছো? রিয়া, হর মহাদেব। পিয়ালি, অল দ্য বেস্ট বোন, থ্যাংক ইউ দিদি, তুমি ভালো থেকো, প্রণাম নিও। অমৃতা, আমি ছিলাম চুপ করে, কাজ করছি আর শুনছি। ও আচ্ছা আচ্ছা, লাভলি, হর মহাদেব। লাভলি, অনেক অনেক ভালোবাসা তোমাকে, খুব ভালো থাকো, আর এইভাবে রিলস বানাও, দেখবো। চলো, অল দ্য বেস্ট পিঙ্কি দি, থ্যাংক ইউ পিঙ্কি দি, টাটা, রাখছি। এখনো অনেক পথ, ঠিক আছে? শেষ হবে না, নেট শেষ হয়ে যাবে, ওখানে গিয়ে তখন আর করতে পারবো না। ববিতা দাস, আই লাভ ইউ টু ববিতা। দিদি হবে না বোন হবে? কৃষ্ণা,
কুন্তল সব এখন আসছো। দাঁড়াও, এইভাবে এগিয়ে যাও সুদীপ্ত রয়। থ্যাংক ইউ। সুদীপ্ত রয় দাদা না বোন, কমেন্টটা পড়তেই পারলাম না। অনেক অনেক ভালোবাসা সুস্মিতা তোমাকেও। জ্যোতিকা, হ্যাঁ পিপ্পি ভালো আছি, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক দিদি, থ্যাংক ইউ কুন্তল। লাভলি, তুমি খুব ভালো থাকবে দিদি, তোমরাও ভালো থেকো সবাই। ববিতা দাস দিদি গো, দিয়ে চলে যাচ্ছে, তোমরা এখন ডাকছো না। সম্পাদি, তোমাকে ছাড়তে ইচ্ছে করে না। মৃত্যুঞ্জয় ঘোষ, এগিয়ে আছো, এগিয়ে চলো, থ্যাংক ইউ। হরি মন্ডল দি, তোমার নাম্বারটা দেবে? হ্যাঁ ভাই দেবো, 8250386334, 8250386334, এটা নাম্বার। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ দিদি সুদেষ্ণা দি। সুদীপ্ত রয়, এইভাবে এগিয়ে যাও, চিনতে পারলে না আমায়? তোমার ডিপিটা তুমি সাদা, দাঁড়াও দেখে নি। দাঁড়াও, ডিপিটা দেখা যাচ্ছে না রোদের জন্য। খুশবু খান দিদি, আমরা আছি, থাকবো আমার পাশে। খুশবু, তুমি অনেকবার ফোন করেছিলে গো, আমি ভীষণ ব্যস্ত ছিলাম এই কদিন। দাঁড়া, আমি সবার ফোন তুলছি, এক মিনিট, কমেন্টটা পড়ে নি। দেখুন সুদীপ্ত রয়টা দেখে নি। দেখতেই পাচ্ছি না দাদা। চিনতে পারছি না তো, ডিপিটাই তো বুঝতে পারছি না। তুমি সুদীপ্ত দা বলছো তো? বুঝতে পারছি না, দাঁড়াও পরে ডিপিটা দেখে বলবো। যাই হোক, বড় হলে ভালো প্রণাম নেবে, ছোট হলে ভালোবাসা নেবে। জানি আমায় চিনতে পারেনি, চিনতে তো পারছি না। তুমি মাথায় কি পড়েছো ওটা? দেখতে হবে ছবিটা। ওয়েল আছে কি? বাবা, কি করে চিনবো? মাথায় একটা টুপি পরে রয়েছে, বুঝতে পারছি না। কানে একটা ফোন মনে হচ্ছে, আর মাথায় টুপি, আমি বুঝতে পারিনি তো। আমি এই ফোনেও খুঁজে বেড়াচ্ছি। বুঝতে পেরেছি দাদা, তুমি প্রণাম নিও, ঠিক আছে? তুমি আমার মানে আর কিছু বলবো না এখন, থাক, পরেই বলবো, বাকিটুকু পরেই কথা হবে, ঠিক আছে? সময়ে কথা বলবো দাদা। যাই হোক, তুমি প্রণাম নিও, শ্রদ্ধার সাথে তোমাকে প্রণাম, অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থাকো, আর এইভাবেই বোনটিকে আগলে রেখে দিও। আর কিছু বললাম না, বাকিটুকু পরে কথা হবে, ঠিক আছে? অনেক মেন্টাল সাপোর্ট এবং দাদা থাকা মানে
মাথায় টুপি। আমি ভাবছিলাম যে কোয়েলের কমেন্টটা পড়লেই বুঝতে পারবো। মাথায় টুপি, কানে ফোন, কোথায় দেখছো? হ্যাঁ, আমি তো তাই দেখছি, জানি না, দূর থেকে তো তাই মনে হচ্ছে। পীযুষ ভাই, দিদি তুমি সবসময় ভালো থাকো, তুমিও ভালো থেকো। পীযুষ ভাই, অনেকদিন পর তুমি কমেন্ট করো, তোমার কমেন্ট দেখতে পাই, কিন্তু কমেন্ট পড়লাম তোমার। রুম্পা পাল, কোথায় যাচ্ছ দিদি ভাই? প্রতিদিনের জীবন যেটা, সেটাই যাচ্ছি গো। মাথায় টুপি, আমি তোমার স্ক্রিনশট মেরে পাঠাবো, দাঁড়াও। ডিম্পিদি, ইয়েস, আমি অনেকক্ষণ আগেই দেখেছি। কপাল আমার, সুদীপ্তদা, মুন্নি, মুন্নিদি, আরে এটা আমাদের সুদীপ্ত। সত্যি এখন ওই গানটা করতে হবে। ফিরে এলাম দূরে গিয়ে। আছি, আমি আছি দিদি ভাই, জানি গো ভাই, তুমি আছো, সবসময় আছো, এটা আমি জানি, আমার বিশ্বাস। ইশরা দিদি, আমি রাগ করেছি, তুমি আসলে না। তুমি বোন রাগ করো না প্লিজ, তুমি রাগ করো না, এই কারণেই বলছি, আমি তোমাকে ফোন করলে আমি সব বলবো, ঠিক আছে? তো আমি নিজে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য আমার খুব ইচ্ছে ছিল। আমি একটু আগেও এর আগের লাইভটাতে বলেছি, কোনো অনুষ্ঠানে আমার যেতে পারি না, ঠিক আছে? কোনো অনুষ্ঠান বাড়ি হলেই হয়তো আমার কোনো গ্যাঞ্জাম বাদে। তো আমার কপালে অনুষ্ঠান বলো, ভালো মন্দ বলো, এগুলো নেই। তুমি বলো অশ্রু ঝরানোর জন্য বলো, আমার জীবনে আছে, তাই হয়তো যেতে পারলাম না। তা তুমি রাগ করো না প্লিজ, ঠিক আছে? আমি অবশ্যই যাব। আর পুচকুকে অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ, অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। দেখা অবশ্যই হবে, আর খুব তাড়াতাড়ি করবো গো। আর তুমি ফোন করো, রাগ করো না। তোমার নামটা ভুলে যাচ্ছি, নামটা একটু মনে করাও তো, ভুলে গিয়েছি। মানে মুখটা ভাসছে, নামটা পেটে আসছে, মুখে আসছে না। কতদিনের পরিচয় তোমার সাথে আমার, এত তাড়াতাড়ি ভুলে গেলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি দূর থেকেও পাশে থাকার চেষ্টা করি, আর ভবিষ্যতেও করব। সে বিষয়ে থাক, আমি পরেই বলবো তোমারটা, এখন আর কিছু বলছি না। এনা শুনতো, তুমি পপকর্ন খাও, পপকর্ন তোমার জন্য। কি তুমি খাও? বললাম চলে যাবো, যেতে আর পাচ্ছি না। ঝুমাদি, সবাই তোমরা এখন আসছো, আর রান্না বান্না কমপ্লিট হলো না? চশমা পরো, দেখতে পাওনি, কত কমেন্ট করলাম। চশমা কি পরবো, রোদে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চশমা পরবো। তোমার সানগ্লাসটা কোথায় গেল? এই বুদ্ধিটা আমার আগে ছিল না, তুমি ভাগ্যিস ঝুমাদি এলে, তার জন্য বুদ্ধিটা দিলে, তার জন্য। এবার বলতে পারবে। হ্যাঁ, রুম্পা দত্ত, মাথা ঠান্ডা করো, গরমে মাথাটা। জেনিফা, দেখেছো, ভুলেই গেছি, সরি। জেনিফা, পেটে আসছে, মুখে আসছে না, কিছুতেই ইয়ে করতে পারছি না। জেনিফা, রাগ করো না বোন, অনেক অনেক ভালোবাসা।
ডিম্পি সেন, সুদীষ্ণাদি কমেন্ট, এই সুদীষ্ণাদি কন্ট্রোল প্লিজ, কি হয়েছে? সুদীষ্ণা ঘোষ, সুদীপ্ত দা থ্যাংক ইউ পক্ষণ দেওয়ার জন্য। আমি ফোনের মাধ্যমেই খেলাম, সামনে গিয়ে খাওয়ার এখনো অনেক সময় আছে। একদমই তাই দাদা। অমৃতা, কোয়েল ঘোষ দিয়ে এখন কেমন আছো গো? ও এখন একটু আগের থেকে একটু ভালো। সুস্মিতা কুন্ডু, দারুণ 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 লাগছে, দারুণ। ও থ্যাংক ইউ। কালোটা পড়লে তো তোমার চোখটা দেখতে পারবে না। রুম্পা দত্ত, আমাদের হাম্পি দাও। দেবো তোমাদের, দাঁড়াও, সবাইকে হাম্পি দিয়ে তারপরে বিদায় নেব। অমৃতা, দারুণ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ সুদীপ্ত দা। সুদীষ্ণা ঘোষ এসেছেন দিদি বিপদে। কি হলো? কি হয়েছে? শিখা দেব, তোমাদের ওখানে খুব ঠান্ডা, কোথায় গো? দিদির বাড়ি আসাম না? আমি তো আসামে যাচ্ছি। ইশরা শেখ, তোমার না দেখা করলে কত কমেন্ট আসছে এখন দেখো। সীমাদি, উফ, সানগ্লাস পরে রেখে দিয়েছিলাম, এতক্ষণ মনে ছিল না। ভাগ্যিস ঝুমাদি আমাকে বুদ্ধিটা দিল। ঠিক আছে, এই জন্যই তো বড়দের দরকার। এতক্ষণ ধরে কমেন্টই পড়তে পারছিলাম না, চোখটাও জ্বালা করছে। আসাম শিলচর, এই চিরঞ্জিত, শিলচর থেকে একজন দিদি বেরিয়ে এসছেন। এবার তখন নাই টুটুকে তখন বলেছে, এখন দিদিকে কি বলবে? ঠিক আছে দিদি, আমি আসাম গেলে তোমার সাথে দেখা করব। তুমি আমাকে কোয়েলের কাছে ইনবক্স করে নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? কোয়েলের কাছে নাম্বারটা তুমি দিয়ে দিও, আমি তোমার সাথে দেখা করব। সুদীপ্ত ভাইয়ের কোনো কমেন্ট আমি সুমিত্রা দি হোয়াটসঅ্যাপ। সুদীপ্ত ভাইয়ের কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। এই সুদীপ্ত দা, তুমি কি ববিদিকে ব্লক করেছো? খোলো শিগগিরই। সুদীপ্ত ভাইয়ের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কোয়েল, সুমিতা দি হোয়াটসঅ্যাপ। আসলে আমি হঠাৎ করে এতদিন পরে কমেন্ট করলাম বলে অনেকে অবাক হয়ে অনেক কিছু ভাবছে। আমি কমেন্ট না করলেও বাবলির পাশে সবসময় ছিলাম, সত্যিই তাই। তো একটু বলি, সুদীপ্তদার কমেন্ট যখন সবাই দেখছেন, সত্যি অবাক হওয়ারই কথা। কারণ সত্যি কথা বলতে, যাদের সাথেই আমি যুদ্ধ করি তাদের সাথেই সম্পর্ক আমার ভালো হয়। তো আমি খালি একটি ব্যক্তির সাথেই যুদ্ধ করতে চাই না, সম্পর্কটা ভালো তার সাথে আমি করতেও চাই না। তো আমার চোখে সে কোনোদিনই উপরে উঠতে পারবে না। পৃথিবীতে একটি মানুষের সাথে শুধু আমি আপোষ করব না, ঠিক আছে? আর ঝগড়াও করার চেষ্টা করব না, ঝগড়া করলেই ভালোবাসাটা বেড়ে যাবে। তো আমি সত্যি কথা বলছি, যাদের সাথে ঝগড়াঝাটি করি, চিৎকার চেঁচামেচি করি, তাদের সাথে আমার ভালোবাসা বাড়ে। তো দাদা কিন্তু, আমি দাদাকে যাই বলি, দাদার সাথে ঝগড়াই করি, ঝাঁটিই করি, দাদা কিন্তু প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, বিশেষ করে কোনো শারীরিক অসুস্থ যখন ছিলাম, তখন কোনো কাজে যাচ্ছি বা কোনো কাজটা ভালো লেগেছে, হয়তো এখানে কমেন্ট করতেন না, কিন্তু আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে গেছেন। শুধু তাই নয়, কোনো জায়গায় হয়তো কাজে সফল হয়েছে, অভিনন্দনটাও জানিয়েছেন এবং আমার খোঁজ খবর নিয়েছেন। সেটা হয়তো কেউ জানতেন না এতদিন, কোয়েল মুন্নি দিয়ে আমিই জানতাম।
তো এবং কোয়েলের সাথেও কথা হয়, কোয়েলের সাথেও মেসেজে জিজ্ঞাসা করে আমার খবর আমাকে না পেলে, এবং দাদার সাথে আমার ফোনেও কথা হয়। তো এটা আমি আগে জানালাম, দাদা কমেন্টটা করেছে বলে আমি জানালাম। আমি ভেবেছিলাম দাদার সম্পর্কে অনেক কিছুই বলার আছে, কিন্তু সেটা এখন বলবো না, সেটা আমি পরে বলবো, কারণ এখন আমি অনেকটা নিজেকে পরিবর্তন করছি। তো সেই কারণে আগের মতো হলে হয়তো অনেক কিছুই বলে ফেলতাম। আর সব থেকে বড় কথা হলো কি, শেখার শেষ নেই, আর মানুষ চিনতে হয়। তো হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং, মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, সেখান থেকে অশান্তি ঝই ঝগড়া, বা কখনো বা আমাদের নিজেদেরই ভুল হয়েছে, সেখান থেকে অশান্তি ঝই ঝগড়া করেছি, এবং দাদাও সেটাকে মানিয়ে নিয়েছেন ছোট বোনের কি বলবো আর অন্যায়গুলোকে, বা ছোট বোন যেটা বলেছে কখনো বা দাদা বুঝেছে যে না বোন ঠিক বলছে। তো ভুল আমাদের উভয়ের মধ্যেই কম বেশি আছে। তো সেখান থেকে আমরা নিজেদের সম্পর্ক নিজেরাই, দাদা বোনের সম্পর্ক ঠিক রেখে দিয়েছি। এটা আজকে থেকে না, যখন ঝগড়াঝাটি করেছি, যখন সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে, তারপর থেকে দাদা আমার সাথে যোগাযোগ করে। এবং আমি কোনো সময় দাদাকে আমি কাউকে ব্লক করি না সহজে, যাদের ব্লক করি তাদের মন থেকে ব্লক করে দিই, ঠিক আছে। আর তাদেরকে আমি ছায়াও পেরোতে, মানে তাদের ছায়াও মারাতে চাই না। তো এইরকম আমি ব্লক করি। আমি বলি যাকে ভালোবাসবো তো অন্তর দিয়ে ভালোবাসবো, শেষ সীমা পর্যন্ত আমি চেষ্টা করে যাব। কিন্তু যখন আমি ভালোবাসবো না, তখন আমি তাকে একদমই মন থেকে ব্লক করে দেবো। তো আমি কিন্তু সুদীপ্তদাকে কোনোদিনই ব্লক করিনি। অনেক মানুষই ব্লক লিস্টে পড়েছে, কিন্তু আমি সুদীপ্তদাকে কোনোদিন ব্লক করিনি, না ফেসবুক থেকে না হোয়াটসঅ্যাপ থেকে। তো দাদার সাথে আমার কথা হতো, এবং দাদার অনেক উপদেশে ভালো আছি, উনি আমাকে গাইড করেন, ঠিক আছে। এইটুকুই বললাম, আর বেশি আরও বেশি কিছু বলে ফেলবো, বলতে চাই না, এইটুকুই জানুন। তাই সবাই কমেন্ট থেকে ঘাবড়ানোর কিছু নেই, যারা থাকার তারা থেকেই যাবে, যারা ভালোবাসার তারা ভালোবেসেই যাবে। শত ঝগড়ার পরও ঠিক নিজের পরিবারটাকে নিজেরাই ঠিক করতে হয়, যেমন সম্পর্কটাকে ধরে রাখতে গেলে, ঠিক তেমনই যারা দেখবেন হঠাৎ করে কমেন্ট করছে, ভাববেন নিশ্চয়ই সম্পর্কটা ঠিক জায়গাতেই রয়েছে। অতএব কেউ বেফাস কোনো মন্তব্য করে বসবেন না, কারণ ঝগড়া অশান্তি যত বাড়বে, মানুষ মানুষকে তত চিনবে, আর তত মানুষ মানুষের প্রতি হয় শ্রদ্ধা, হয় ভালোবাসা, নয় ঘৃণা জন্মাবে। তো যারা ফিরে এসেছেন, বা যাদেরকে আমি ফিরিয়ে নিয়েছি, বা যারা আমাকে ফিরিয়ে নিয়েছেন, সবসময় জানবেন যে এটা আমাদের একটা পরিবার। তাই হয়তো কেউ কাউকে ছেড়ে আমরা যাইনি, ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করার পরও যাইনি। তা আমি এরকমই, যারা মানিয়ে নিতে পারবেন তারাই থেকে যাবেন, আর আমিও চেষ্টা করি মানিয়ে নেওয়ার। তোমার সানগ্লাসটা একদিন পরবো গো। এটা কোথায়, এই সানগ্লাসটা কিনেছি কোথা থেকে জানো? হালি শহরে সেই একজন আর্মিতে চাকরি করে, তার সংসারটা জুড়তে গেলাম না, ওই ছেলেটির দিয়ে জুড়ে গেল সংসারটা। তো ওই মেয়েটির বাবা ইয়ের দোকান ছিল, সানগ্লাসের দোকান। ওখান থেকে আমার আর একটা স্যান্ডির জন্য, স্যান্ডিকে একটা সানগ্লাস গিফট করেছিলাম, আর এটা একটুখানি আনকমন, তার জন্য একটুখানি এটা নিয়েছিলাম। তো ভালো লাগছে যখন, তাহলে তুমি একদিন পড়ো, ঠিক আছে। ভার্চুয়াল পড়বে না ফেস টু ফেস পড়বে বলো? কোয়েল, সুমিতা ব্যাপারী মজুমদার, হ্যাঁ দিদি। ও দিদি কেমন আছো? ভালো আছে কোয়েল, একটু কিছুই বলার দরকার নেই না, যতটুকু বলা দাদা ততটুকুই বলেছি। কুন্তল দিদি চশমাটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সুস্মিতা রয়, লাভ ইউ। বেরোতে আর পারলাম না তোমাদের ছেড়ে। সুমিতা ব্যাপারী মজুমদার, বুঝেছি তো। কোয়েল ঘোষ, আচ্ছা বুঝে গেছি। ও এখন তোমাদের কথা হচ্ছে না, সময় হলে আরো অনেক কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য। একদমই তাই, ঠিকই বলেছে কোয়েল, সময় আসছে আগামী দিন। একটা কমেন্ট দেখলে না? খুশবু খান, খুশবু কোন কমেন্টটা গো? সোমা অধিকারী, কোথায় ছিলে দিদি? কোথায় চললে দিদি? আমি কাজে গো, কাজে যাচ্ছি। হ্যাঁ
বা ওই তো এই যে সেই জায়গাটা এর আগে রাতে দেখেছি, আজকে দিনে দেখছি। কত কমেন্ট করলাম খুশবু। ও আচ্ছা আচ্ছা খুশবু, তোমার কমেন্ট পড়েছি তো বোন। ওই যে বললাম যে খুশবু তুমি ফোন করেছিলে, ফোন তুলিনি, তোমারই তো কমেন্ট করলাম। আলতাপ কোথায় গেল? খুশবুর কথা শুনে আলতাপের কথা মনে পড়লো। খুশবু আর আলতাপকে মিশিয়ে ফেলেছিলাম। তুমি কবে আসবে আসাম দিদি? ইপসিতা তোমার বাড়ি কি আসাম? যাদের বাড়ি আসাম তারা না একটু কোয়েলকে একটুখানি তোমাদের নাম্বারগুলো দেবে না? আমার একটু দরকার আছে, ঠিক আছে? আর আমি যদি যাই অবশ্যই দেখা করব। সুদীপ্ত রায় সময়ের মতো দাঁড়াও, তোমরাও ছাড়ছো না, আমিও ছেড়ে যাচ্ছি না। সময়ের মতো, এই সময় মতো অনেকেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সবাই। একদমই দাদা, ঠিক বলেছো তুমি। রুম্পা পাল, আমার এই কাজটা দেখতে পাবো আজকে? না গো, এই কাজটা দেখতে পাবে না। কটা দিন অপেক্ষা করো, এই কাজটাই অনুমতি নেই। কারণ এই কাজটা যখন ওনারা গিয়েছিলেন তখনই বলেছিলেন যে অফ ক্যামেরাই হবে। বাঘ 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 সিংহ। সিংহ। নন্দুর কথা মনে পড়লো, এমন করে বাঘ বাঘ করলো। ও বাবা, বাঘ। হ্যাঁ, এখানে খাবার হোটেল কোথায়? হ্যাঁ, আর খাবো না মানে কি? তোমরা কিছু না খাই রেখেছো তো? ভাত খাবো না? কি কি বাঘ দেখেছি না? তাহলে ও আচ্ছা আচ্ছা, ও ভালো কথা। ছি 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 ছি, ভুল হয়ে গেল আমার। এটা কোন রাস্তাটা জানিস? যেটা দিয়ে আসছে এলাম। হ্যাঁ হ্যাঁ, যাবি? গেলে একটুখানি এখান থেকে বেশি দূর না, ওখানে গিয়ে খেয়ে আসলি। আর কোথায়? বহু টাইম, সবে 2টো হয়। তা চলো, আমাদের টাইম তো সেই 4:30 5টা। 4:30 5টা 5টা। 5টা বহুত। এইখান থেকে আর আধ ঘন্টা লাগবে। দীঘা, এই সরি কি যেন বলতে গেল, এক চড় মারতে হবে এবার। লাঠি আছে? লাঠি? হ্যাঁ চিরঞ্জিত, আমার দোষ। তো বললাম লাঠি আছে কি? আমার ডান হাতে যে বসেছে সে খাবে, নাহলে একটা ডাল টাল ভাঙো। হুম, রিয়াদের বাড়ি এটা। মার খাবে এরা, মার খাবে কিন্তু, সবাইকে বলে দিচ্ছি, বলে কয়ে মারবো। দিদি ভাই তুমি সোনারপুর কোন দিন গেছো? বাবা কতবার গেছি গো সোনারপুর। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় ভাই, সেদিন যে তোমার ইয়েগুলো ছাওয়ায় দাঁড়াও, ছাওয়ায় এবার ভিডিও শট কর। এই দূর উল্টো পাল্টা বলছি, ভিডিও শুট কে বলছি শর্ট করবে। ছায় ছায় দাঁড়াও, দাঁড়াও একটা ভিডিও শুট করে আসি। আলতাবের এখন নাম কি যেন? মেহবুবা শেখ না তো? কে যে কখন কি করো তোমরা জানি না। বিদায় আর নিতে পারলাম কোথায়? কোথায় যাচ্ছ দিদি? কাজে। ও
উফ, কি রোদ বাইরে। এবার নামবো কোন দিকে? দাঁড়া ভিডিও বানিয়ে নিয়ে আসি। এই আমার ওই রিলস দেখে দেখে কার মনে কত কিছু প্রশ্ন আসে না তোমাদের, এটা আমার জানার খুব ইচ্ছে। আর এই ধারণাটাকে চেঞ্জ করব তোমাদের। মানুষ রিলস বানানো দেখে মানুষ কেমন আছে ভাবতে শুরু করে দেয়। হায় রে ভগবান, এখন যদি আমি একটা গান দিই, প্রেম করেছি বেশ করেছি করবই তো, তোমরা কি ভাববে? সেই কে যেন একজন লিখেছে ওখানে, দিদি তুমি কি এইসবের মধ্যে পড়েছো না কি লিখেছে? এত হাসি, নিজে নিজে কমেন্ট পড়ে নিজে নিজে হাসতে শুরু করে দিই। কিছু দুঃখের বিষয়, তোমাদের ফেরার সময় জায়গাটা দেখাতে পারবো। এত সুন্দর জায়গা, কি বলবো। ওরা সব নামছে, ওর মধ্যে নামবো। আরে চাবিটা দাও, আমাকে লক করে দিয়ে চলে গেছে। যা, হায় ভগবান। এই শঙ্কর, চাবি কই? ও বাইরে পুরো লু বইছে। রুম্পাদি মনে হয় না? আমি দেখো দিদি, প্রথমত আমার কবিতা খুব ভালো লাগে, ঠিক আছে, যেগুলো প্রেমের কবিতা, মানে ভালোবাসায় আঘাত পাওয়ার কবিতা, ওগুলো খুব ভালো লাগে। তারপরে স্যাড সং খুব ভালো লাগে। তারপরে মানুষের জীবন কাহিনীগুলো পড়তে, যেগুলো লেখে মানুষ বাস্তব অভিজ্ঞতা থেকে, সেইগুলো পড়তে ভালো লাগে। আমি সেগুলো সেভ করে করে রেখে দিই। কখনো ভাবি যে নিজে নিজে এইগুলো পড়ে পড়ে ভিডিও করব, ঠিক আছে, কখনো ভাবি যে একটা আবৃত্তি পাঠ করব, অনেকগুলো করে করে রেখে দিই হোয়াটসঅ্যাপে সেভ করে করে, কিন্তু সময় হয়ে ওঠে না। এই যে একদিনও ছিলাম, একদিনও কিছু করতে পারিনি। আমার ভালো লাগে তো, কেউ কখনো রিলস বানানো নিয়ে এসব প্রশ্ন করলে তখন আমি খুব হাসি, কারণ আমি চাইছি এই সমাজের বেশ কিছু মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণাগুলো, যে আমি আজকে ধরো এখন আমি হাসছি, আমি একটু পরে একটা দুঃখের গান দিয়ে রিলস বানাতেই পারি, তাই না? তাই বলে কি আমি দুঃখে রয়েছি? না। আবার ধরো আমি দুঃখে রয়েছি, আমি একটা হা হা করার হাসি দিয়ে দিলাম, ঠিক আছে, এ জিন্দেগি দিয়ে হাসতে হাসতে আরো নাচ করতে করতে ভিডিও ছেড়ে দিলাম, তাহলে কি আমি খুব ভালো আছি? না। তত রিলস দেখে মানুষকে যেন কেউ বিচার না করে যে না এই মানুষটি ভালো আছে। আর সত্যি কথা বলতে এখন বর্তমান আমি একমাত্র সবকিছু তোমাদের তুলে ধরি, ওপেন টু অল, কাঁদলেও তোমাদের সামনে কাঁদি, হাসলেও। কিন্তু বর্তমান সমাজে আমি সবাইকেই শেখাই, আমার আশেপাশে যারা রয়েছে, যে মানুষ দুঃখ দেখলে সেটাকে মানে খুব মজা নেয়, কিন্তু মানুষের ভালো থাকাটাকে মানুষ কিছুতেই নিতে পারে না। তুমি একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাও, দেখবে কতজনা কত কিছু সমালোচনার শিকার হবে তুমি, কিন্তু তুমি যদি এখন রাস্তায় বসে একটু খিচুড়ি বসে খাও, দেখবে তোমার প্রতি কত সিম্প্যাথি জন্মাবে মানুষের। তো মানুষ, কিছু কিছু মানুষ এটা অন্তর থেকে করে, কিছু কিছু মানুষের দেখনাই করে, ঠিক আছে। তো এগুলো বোঝার মতো ক্ষমতা থাকা দরকার প্রত্যেকে আমাদের। তাই আমি জানি আমার কুড়ে ঘরে মানুষদের মানসিকতা আলাদা, আমার মতোই মানসিকতা, তারাই একমাত্র রয়ে গেছে। তো আমি যাই করি না কেন, তাই করি না কেন, আমার ভালো লাগে সেইগুলোই করি। কে কি বললো, কে কি করলো, কে কি ভাবলো, কে কি কমেন্ট করবে, সেগুলো আমার কখনো মানসিকতাতেও আসে না, কারণ আমি একজন সোশ্যাল ওয়ার্কার, অবশ্যই সেটা মানুষ আমাকে এই জায়গাটা দিয়েছেন। তার বাইরে আমার একটা জীবন আছে, আমি একজন মানুষ, আমি একটা নারী, আমি একটা মেয়ে, আমি একটা মা, ঠিক আছে। তো আমি সেই কারণে চাই যে আমারও একটা জীবন আছে। এত বছর তো 11টা বছরে তোমরা কোনোদিন আমার প্রোফাইলে খুলে এইসব তোমরা দেখতে পারবে না, ঠিক আছে। তো এখন যুগের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করছি, তাতে আমি ভালো থাকছি, কারণ সারাক্ষণ ডিস্টার্ব মাইন্ডে থাকি, মানুষের যন্ত্রণাগুলো কুড়ে কুড়ে খাই। মানুষের যন্ত্রণা বলতে মানুষের নিজেদের যে যন্ত্রণাটা আছে সেগুলোতে কুড়ে কুড়ে খায়। তারপরে বেশ কিছু মানুষ আবার আঘাত দেয়, সেগুলো কুড়ে কুড়ে খায়। তো আমারও মনে হয় কোনো কোনো সময় একটু ভালো থাকতে। তো কেউ যেমন সেদিনকার একজন লিখেছিলেন না যে কি
বিদায় নেওয়ার সময় বুঝি এরকম করে সেজে বিদায় নিতে হয়। তো রিপ্লাইটা দিয়েছিলাম, সম্মানের সাথে ওনাকে রিপ্লাই দিয়েছিলাম, পিতৃ সমতুল্য ছিলেন উনি। তো অসম্মান কাউকে করতে চায় না আর করবোও না, মানে বিবেকের কাছে ধ্বংস নয়। যেমন ডিপিটা দেখে নিলাম, প্রথমে দেখে নিয়ে দেখলাম পিতৃ সমতুল্য, তাকে সেই সম্মানের সাথেই জানিয়েছি। তারপরে দেখছি কালকে আমি একটা রিলস ছেড়েছি, দেখছি রিলসে খুব ভালো একটা কমেন্ট করেছেন উনি। তাহলে উনি আমার বাবার থেকেও বয়সে বড়, তাহলে উনি যখন আমি বিদায় নেওয়ার জন্য যখন পোস্টটা করেছিলাম, সেই লেখা পড়ে উনি আমার সাজ পোশাক দেখে ওই কথাটা বলেছেন। সেদিনকার জন্য তো ওই সাজ পোশাকটা আমার ছিল না, না, ওই সাজ পোশাকটা তো আমার আগেকার ছবি তোলা ছিল। তাহলে সেই বিদায়ের সময় যে আমাকে চোখে জল নিয়ে তারপরে আমাকে চুল টুল এলোমেলো করে একটা বিধ্বস্ত অবস্থায় বিদায় নিতে হবে, কোন সংবিধানে আছে, কোন গ্রন্থে আছে, কোন সমাজের কোন মানুষ সেটা বলছেন? কোনো মানুষই বলছেন না, সেটা তো প্রচলিত নয় না। তো সবাইকে নিজেকে সাজিয়ে রাখতেই হবে। তো বিদায় নেওয়ার সময় তো সেজেই যেতে হয়, আবার জন্মানোর সময় তো আমরা সুন্দরভাবেই কিন্তু সেজে গুজেই আসি। তার জন্য বলে না, বাহ বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছে, বাহ এটা ফুটফুটে বাচ্চা, সে গায়ের রং যেমনই হোক না কেন, আমরা সবাই কিন্তু আনন্দই পাই। তো যাবার বেলায় তো আমরা অবশ্যই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় তো ওটা আলাদা, ওটা তো বেদনা দেয় মানুষকে, আপন মানুষ হারিয়ে ফেলি আমরা। কিন্তু যখন কোনো জায়গা কর্মজীবন থেকে যখন বিদায় নেব, সেখানে আমাকে কি বিধ্বস্ত অবস্থায় বিদায় নিতে হবে? এর কি মানে আছে? এমন কি কর্ম করেছি যে আমাকে বিধ্বস্ত অবস্থায় বিদায় নিতে হবে? তো যাই হোক, উনি ভালো কমেন্ট করেছেন দেখলাম, ঠিক আছে। তো মানুষ মাত্রই ভুল করে আর মানুষ মাত্রই শুধরায়, সে ছোট হোক আর বড় হোক, বড়দের কাছ থেকেও শেখার আছে, ছোটদের কাছ থেকেও শেখার আছে, সবার কাছ থেকেই শেখার আছে, শেখার কোনো শেষ নেই। ঝগড়া করেও একটা মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, একটা মানুষ ভালোবাসা আদায় করে নিতে পারে। আবার ঝগড়া না করেও খুব ভালো, দাদা আমি ভালোবাসি, দাদা তোমাকে খুব ভালোবাসি, তোমাকে অনেক শ্রদ্ধা করি, দাদা তুমি প্রণাম নেবে, অথচ অন্তরে তাকে ডাউটের খাতায় রেখে দিয়েছি। ওই রকম সম্পর্কটা চাই না। সম্পর্ক সেটাই তার চাইতে হবে, কাউকে ডাউট করব না যে নাই আমার ক্ষতি করতে পারে, সেই বিশ্বাসের জায়গাটা রাখতে হবে একদম। যে কোয়েল একটা নেটে ছিল বলে কত কথা উঠেছিল, তাই না? তা আমি তো ভেবেছি এরপর ওই ইয়ের মতো নাচবো একটা, সে কি গান খুব ভাইরাল হচ্ছে নাচটা, এরকম নাম থামাক থামাক, তো ওই নাচটা আমি নাচবো, আমি কোয়েল আর মুন্নি দি। কেন বয়স বাড়লে বুঝি জীবনকে উপভোগ করা যায় না? কি হলো? দেখেছি বাবলি, হ্যাঁ দেখেছো না, অনেকে গিয়ে তো রিপ্লাই দিয়েছো। সুদীপ্ত দা ওকে বাই, সবাই ভালো থাকবেন। করতে পারলাম না দাদা, তুমিও ভালো থেকো দাদা। কালকে যাবি তো? কালকে যাবি? কোয়েল দিদি ভাই, দিদি ভাইয়ের মা মেয়ে কি সুন্দর ভিডিও বানায়। ওকে তো বলি, ও বানায় না, অনেক বলে বলে ঠেলে ঠেলে তারপর পাঠাতে হয়, কিছুতেই বানায় না ভিডিও। আমি বানিয়ে বানিয়ে শেখাই, দেখো আমার মতো করে বানাও, ঠিক আছে? আমি তো প্রতিদিনই একটা করে ভিডিও বানাই, এখন ভালো লাগে। আরে কেউ দেখুক না দেখুক, নিজের ভিডিও নিজে দেখবো। দারুণ সুন্দর লাগছে মা দুর্গা, থ্যাংক ইউ শানিসীমা দি, তুমি প্রণাম নিও, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। আর কি হয়েছে তোমার, কি একটা ক্যাপশন লিখেছিলে, কি হয়েছে গো, কি ফেসবুকে কি হয়েছে? মামুনির ভালোবাসার বার্তা যেন মানুষকে আরো ভালোবাসা বাড়িয়ে দিয়েছে, বিদায় নিতে আর পাচ্ছি না। ডিম্পি দি, যে গান তোমার ভালো লাগবে সেই গানই রিলস বানাবে। হ্যাঁ দিদি, দেখছো না একজন একটা রিলস বানিয়েছিলাম, দিয়ে বলছে কি আপনি মেন্টাল হসপিটালে যান না, কি বলেছে না, মেন্টাল ডাক্তার দেখান না, হ্যাঁ সাইকাটিস্ট দেখান। তো কিছুটা কমেন্ট এরকমই কিছু লিখেছিল, কমেন্ট আমার মনে থাকে না, তো মানে রাগ ক্ষোভের জিনিস বেশি মনে থাকে না আমার। তো যাই হোক, তো ওই কমেন্টটা দেখে মনে হচ্ছিল যে ওনারই সাইকাটিস্ট দেখানো দরকার।
কারণ ওনার যখন আমার ভালোটা আমি আমার মতো আমার প্রোফাইলে রিলস দিচ্ছি, উনি সাইকাটিস্ট দেখাতে বলছে। উনি কি আমার সাথে সংসার করছেন যে উনি আমাকে চেনেন, জানেন, বোঝেন সাইকাটিস্ট দেখাতে হবে? লাভ ইউ বোন, মুনমুন দাশগুপ্ত, লাভ ইউ টু। দি তোমার কমেন্ট না আমি নতুন পড়ছি, ডিম্পিদি আর ডিম্পিদির সাথে মনে হয় তোমার চেনা না নাকি বুঝতে পারছি না। তোমার অনেকগুলো কমেন্ট আমি নতুন দেখছি, কিন্তু ডিপিটাও ওই প্রোফাইলটাও সেদিকে চেক করার চেষ্টা করলাম কিন্তু পারিনি, প্রোফাইলটা লক করা আছে। খুব মিষ্টি লাগছে দিদিভাই, থ্যাংক ইউ। তোমাকে বিদায় আমরা দেব না, বুঝতেই পেরেছি কি বললাম আর কি করছি। আমাদের ভালোবাসাটা তোমাকে আটকে রেখেছে, একদমই ভালোবাসা দিয়ে তো আটকে রেখেছো, শানি সীমা দিয়ে। কি গো আমি নতুন, তাহলে কি ডিপিটার জন্য মনে হচ্ছে আমি এরকমই করি? কিছু মনে করো না, খুব ভুলো দেখলে না, জেনিফার নামটা ভুলে গেছিলাম। ঠিক আছে, কেউ নিমন্ত্রণ করেছে সেটা মনে আছে, কিন্তু নামটা ভুলে গেছিলাম। লাভ ইউ দিদি, লাভ ইউ টু বোন। তুমি মনে হয় তুমি করেছো, ডিপি চেঞ্জ করেছো। ও বুঝতে পেরেছি মুনমুন, সরি, ডিপি চেঞ্জ করেছো তুমি। আমার এবার খিদে পেয়ে গেছে। দিদি তুমি রিলস করবে, কেউ দেখুক বা না দেখুক আমরা লাইক কমেন্ট করব, ঠিক আছে? তোমরা কতবার রিলসটা দেখো জানি না, আমি 14 বার রিলস দেখি, যে কোথায় খারাপ হলো, কোথায় ভুল হলো, কোথায় ঠিক হলো। ঠিক আছে, 14 বার ভাবি একটা রিলস ছেড়ে, কারণ আমাদের তো আবার মানুষ তো সেই নজরে দেখেন, আমরা আবার সবকিছু ছাড়তে পারি না। গানের কথা বলছি না, মানে সমস্ত কিছু ছাড়া যায় না ইচ্ছে থাকলেও। হয় প্রোফাইলে পড়বে, রিপোর্ট পড়বে, না হলে মানুষ অন্য নজরে দেখবে। তার জন্য জল খেয়ে পেট ভরাবো নাকি? তারপরে এখানে টয়লেট নেই, একটা পেট্রোল পাম্পও নেই এখানে, শুধু গাছ আর গাছ। হ্যাঁ, কারো বাড়ি ঘরও নেই, এইসব বাড়িতে ঢুকতে দেবে না। দিদি তুমি রিলস করবে, ওকে চলো, তোমাদের অনেকটা সময় কেড়েছি, ঠিক আছে? এবার কাজে ফিরে আসি। সকলে খুব ভালো থাকো, এবার একটু বিদায় নিচ্ছি। এখনো পর্যন্ত দিদি ভাই কত দূর? অনেক দূর, অনেক দূর। আমি আসামে যাচ্ছি। দিদি তুমি রিলস বলবে, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দিদি আমাদের দিদিভাই এখনো পৌঁছাওনি না গো, অনেক দূর। টাটা, রাখছি।